নমস্কার, গুড মর্নিং। এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি, রাজনৈতিক সভাও করতে পারেন। 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। সামনে বিধানসভা ভোট, তার আগে নজরে হটস্পট সিঙ্গুর। 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রশাসনিক কর্মসূচি। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন, রাজনৈতিক সভাও করতে পারেন। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। এর জন্য জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। এরপর 2011 সালে রাজ্য রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতায় আসে তৃণমূল। সিঙ্গুরের জমি লড়াই আদালতে চলতে থাকে। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। 2016 সালে সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই আমরা চেয়েছিলাম, জমি ফেরত দেওয়া হোক। সেই কথা আজকে আমরা রাখতে পেরেছি, এটা আজকে বড় জয়। 2 সপ্তাহের মধ্যে 800 কৃষক পরিবারকে তাদের চেক এবং জমির পর্চা দুটোই ফেরত দেওয়া হচ্ছে। 9117 জনের পর্চা রেডি হয়ে গেছে। দু 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়েছিল তৃণমূল। 26-এর ভোটে আগে সেই সিঙ্গুর ঘিরে আবার হাওয়া গরম হচ্ছে। গত 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করেন নরেন্দ্র মোদী। প্রথমবার তার সিঙ্গুরে সভা ডাক দেন পরিবর্তনের, তবে সিঙ্গুরে শিল্প করা নিয়ে কোনো বার্তা তার থেকে শোনা যায়নি। এবার সেই সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আগামী বুধবার রতনপুরে। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে, বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, পরিষ্কার হয়ে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি। নিউজ 18 বাংলা। ভোটের আগে সিঙ্গুরে মুখ্যমন্ত্রী, 28শে জানুয়ারি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছেন সিঙ্গুরবাসী। মোদি দিয়ে যে আমাদের এখানে যে এলো, ও তো কিছুই বলে গেল না। বললো যে শিল্প করবো বলে এলো। আমাদের এখানে সব ছেলেরাই তো মানে ভাবছি যে শিল্পই একটা যা কিছু করবে, কিন্তু কিছুই তো বলে গেল না, চলে গেল। আমরা তো শিল্প চাইছি। শিল্প হলে আমাদের এখানকার ছেলেরা যে সব বেকার বসে আছে, তাদের যদি চাকরি হয়। আমরা ভেবেছিলাম যে চাষির দিক থেকে আমরা দেখলাম যে হয়তো শিল্প ব্যবহার সিঙ্গুরের বহু কিছু বলবেন। তা উনি মোটামুটি টোটাল সিঙ্গুরবাসীকে হতাশ করে চলে গেছেন। তা আবার দিদিমণি আমাদের আসছেন, কিছু সামান্য বাকি যে সেটাও যদি উনি একটু আশার আলো দেখাতে পারেন তাহলে আমাদের খুবই উপকৃত হব। এই আশায় দিদিমণিকে রাখছি। আর সিঙ্গুরবাসী দিদিমণির সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। মুখ্যমন্ত্রী আসছেন যখন আমরা খুবই খুশি। আমরা দিদির হয়েই সব কিছু বলবো। আমাদের দিদি যে সাহায্য করেছেন বা করছেন, আরও করবেন, আমরা সেই আশাই করছি। আমরা দিদির মুখ থেকে অনেক কিছু শুনতে চাই, ভালোটাই শুনতে চাই। আশা করি দিদি সেইটা ভালোটাই আমাদের করে যাবেন। প্রধানমন্ত্রীর থেকে মানুষ আশা করেছিল উনি হয়তো ভালো কিছু সিঙ্গুরের জন্য বলবেন। সিঙ্গুরের মানুষকে হতাশ করে দিয়ে চলে গেছে। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে আসছে, যারা আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা ছিলাম, দিদিমণি যে এখনও সিঙ্গুরের মানুষের কথা ভুলতে পারেনি সেটা আমাদের কাছে আবার প্রমাণ করে দিচ্ছে। যেমন প্রধানমন্ত্রী হতাশ করে দিয়ে গেছে, আমরা দিদিমণির মুখে কিছু শুনতে চাই, যারা সিঙ্গুরের আমরা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, যাতে আমরা সিঙ্গুরের আলো কিছু দেখতে পাই। কারোর পরিবারের ডাক পড়েছে এসআইআর শুনানিতে, কেউ নিজেই শুনানিতে ডাক পেয়েছিলেন। এসআইআর শুনানি আতঙ্কে বুধবার ফের 3 জনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা হাসিনা বিবি
বয়স ৭৫। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, তাদের সবাইকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। শুনানির নোটিশে আতঙ্কে ছিলেন বৃদ্ধা। এর জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু বলে দাবি পরিবারের। লাতি ছেলেপিলের গেলারের একটু কাগজ ভুলে এসছে এসআরের জন্য। আমার মা আজকে বেলা 7টার সময়তে ইন্তেকাল করেছেন, স্ট্রোক করেছে। কাগজ করতে হবে, অফিসে যেতে হবে, এই জন্য আমার মা চিন্তা করেছে। চিন্তা করার পরে স্ট্রোক করেছে। ছেলেদের কি হবে, কান্দি বেড়াচ্ছিল। বছর ৭০-এর শহর আলীমণ্ডল, উত্তর ২৪ পরগনার হাড়োয়ার বাসিন্দা। বুধবার তাঁর এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার হলো না। শুনানিতে যাওয়ার আগেই মারা যান। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার বাপ চিন্তা ভাবনা করতো, কাগজপত্র ঠিক ছিল না বলে প্রচুর চিন্তা করতো। আমার বাপ চিন্তা করতে করতে আমার বাপ মৃত্যু হলো। এসআইআর চিন্তা করতে পারতে? হ্যাঁ, আজকে তো হিয়ারিং ছিল। আজকে হিয়ারিং ছিল। জলপাইগুড়ি সদরের গড়ালবাড়ির বাসিন্দা মকবুল হক। 28শে জানুয়ারি তাঁর এসআইআর শুনানি। বুধবার ভোরে মারা যান মকবুল। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাক হয়েছে, তাতেই মৃত্যু। এসআইআর এর নাম আসছে লিস্টে আর কি, তো শুনে আর কি কালকের থেকে মানে টেনশনে ছিল। তারপরে হঠাৎ করে ডাক দিছে, যাইতে তো পারেনি, অসুস্থ। তারপরে আজকে রাত্রেবেলায় মানে একদম হার্ট অ্যাটাকের মতন হয়ে গেছে, সকালবেলায় মানে মৃত্যু হয়ে গেল। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি চলছে, জেলায় জেলায় হয়রানিও চলছে। তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। ভোলা মহন্ত আলিপুরদুয়ার জংশন এলাকার বাসিন্দা। পরিবার জানিয়েছে, বছর ৬২-র এই প্রৌঢ়ের দুবার স্ট্রোক হয়েছে। একা হাঁটতে পারেন না, তাকেও বুধবার শুনানিতে যেতে হয়। সেটাও বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। অসুখ হয়েছিল, পরে টরে যায়, বারবার অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো। ভালো হতো। হুগলির শ্রীরামপুরের বাসিন্দা সাম্য চট্টোপাধ্যায়। সেরিব্রাল পলসির রোগ, হাঁটতে পারেন না, সঙ্গী হুইল চেয়ার। তিনিও বুধবার শুনানিতে। আমার ছেলে শাম্ব চ্যাটার্জি, ও সেরিব্রাল পালসি পেশেন্ট। সঠিক কারণটা পরিষ্কার আমাদের কাছে কিছুই নয় যে কেন ডাকা হয়েছে, শুধু বলেছে কিছু একটা অমিল পাওয়া গেছে। এই অবস্থাতে একটা ছেলেকে কেন, যার 50% সেরিব্রাল পালসি, তাকে কেন ডাকা হলো আমার কাছে পরিষ্কার নয়। এসআইআর শুনানিতে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এই ছবিটা উত্তর 24 পরগনার হাড়োয়া ব্লকের বিডিও অফিসের। ব্লক প্রশাসনের দাবি, একটি ব্লকের প্রায় 86,000 জনকে এসআইআর শুনানিতে তলব করা হয়েছে। বুধবার একসঙ্গে শুনানিতে হাজির হন প্রায় 5,000। এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিওলার বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি। সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিক সার্টিফিকেট, তারপরে মানে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সবকিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার হয়রানি। মানে আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার মানে হিয়ারিং এ ডেকেছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা, কখন হবে তাও জানি না। না খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। শুনানিতে চলে এসেছেন অনেকে। এদিকে কমিশনের অফিসারদের দেখা নেই। অভিযোগ, অপেক্ষা করতে হয়েছে 2 থেকে 3 ঘন্টা। এ নিয়ে বীরভূমের সিউড়ির 1 নম্বর বিডিও অফিসে ক্ষোভ। আমাদের কাজ কাম ছেড়ে আমরা 8টা থেকে এসে এখানে বসে আছি। সমস্যা এটাই, ওনারা আসবেন তবে আমাদের কাগজ জমা দিতে হবে। অতক্ষণ না হলে আপনারা বসে থাকুন। কাজ ছেড়ে আসতে হচ্ছে। ওনারা যখন ডাকবে তখন আসতে হবে। এতক্ষণে এসছেন ওনারা 11টায়। হিসেব করলেন না আপনার, 8টা থেকে 11টা, কতক্ষণ অপেক্ষা হচ্ছে। প্রচুর হয়রানি, এই হয়রানি বলাই যাবে না। নিউজ 18 বাংলা।
আর 7 সকালে ফের মেট্রো বিভ্রাট, যান্ত্রিক ত্রুটির জেরে থমকে প্রথম মেট্রো রবীন্দ্র সদন স্টেশনে থমকে রয়েছে মেট্রো এবং 7 সকালে মেট্রো বিভ্রাট, যার জেরে অফিস যাওয়ার আগেই কিন্তু চরমে যাত্রী ভোগান্তি। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, কোন কোন রুটে মেট্রো পরিষেবা এখন বন্ধ রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে 7 সকালেই যান্ত্রিক ত্রুটি মেট্রো এবং এটা হচ্ছে ব্লু লাইন। তুমি জানো যে দীর্ঘদিন ধরে এই ব্লু লাইনে কিন্তু সমস্যা হচ্ছে এবং যত পরিমাণে বাড়ছে মেট্রো এবং সেই সময় কিন্তু সমস্যাও তার সঙ্গে একেবারে সমানুপাতিকভাবে যেন বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে যেটা খবর যে এখনো পর্যন্ত কিন্তু মেট্রো বন্ধ রয়েছে একেবারে ময়দান থেকে উত্তম কুমার পর্যন্ত, অর্থাৎ ময়দান থেকে উত্তম কুমার পর্যন্ত মেট্রো এখন বন্ধ রয়েছে। যেখানে যেখানে মেট্রো চলছে সেই রুটটা হচ্ছে একেবারে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে, একইভাবে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলছে। যেটা দেখা গিয়েছে যে রবীন্দ্র সদনের যে প্রথম মেট্রো এলো এবং তারপরে কিন্তু রবীন্দ্র সদনে মেট্রো বন্ধ হয়ে যায় এবং তার ফলে যারা যাত্রীরা ছিলেন, যারা এখন এই সকালবেলা যারা গন্তব্যে পৌঁছবেন তারা কিন্তু পৌঁছতে পারেননি। একটা বিশাল গ্যাদারিং তৈরি হয় এবং দুর্ভোগ, কার্যত দুর্ভোগ বলা চলে, এই দুর্ভোগ কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রিয়াঙ্কা, বেশ। ভোটের 3 মাসের মধ্যে রেলমন্ত্রীর কাছে পুরুলিয়ায় পরিষেবা সমস্যা নিয়ে দাবি জানাবে তৃণমূল, আশ্বাস অভিষেকের। পাশাপাশি 43 রেল প্রকল্পে জমি জটে থমকে ঠিক সময় পরিষেবা পাবে পুরুলিয়াবাসী, জবাব দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। পুরুলিয়ায় নির্বাচনের ফল ঘোষণা হওয়ার 3 মাসের মধ্যে শুধু পার্লামেন্ট নয়, রেলমন্ত্রীর কাছে পুরুলিয়া থেকে 20 জনের ডেলিগেশন তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়ে যে রেল সমস্যাগুলো হচ্ছে তার প্রতিকার আমরা করব। বিজেপি চাক আর না চাক, আমরা কথা দিয়ে যাচ্ছি। হাওড়ায় যদি ট্রেন পৌঁছানোর কথা থাকে, যদি গন্তব্যস্থল হাওড়া হয়, তাহলে সাঁতরাগাছি নয় হাওড়াতেই ট্রেন ঢুকতে হবে। যদি রাত্রির 10টার মধ্যে ট্রেন ঢোকার কথা থাকে তাহলে 10টার মধ্যেই ঢুকতে পারবে। কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন 10:30টায় ঢুকবো বলে রাত্রির 2টোয় ট্রেন ঢুকবে, সকাল 6টায় ঢুকবো বলে সকাল 10টায় ট্রেন ঢুকবে? এ তো হতে পারে না। মানুষের সময়ের দাম নেই। আপনারা সবাই সংঘবদ্ধ থাকুন, বাকি লড়াইটা আমরা লড়বো। ধর্নায় বসে যান, চন্দ্রাবির যেন যেতে পারে, ঠিক সময় ট্রেন পাবে পুরুলিয়ার মানুষ। 43টা রেলের প্রজেক্ট এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে শুধুমাত্র রাজ্যের জমি জটের কারণে, জমি অধিগ্রহণ করতে না পারার কারণে। এখনো পর্যন্ত সেক্টর 5 থেকে হাওড়া পর্যন্ত মেট্রো যাচ্ছে না, তার কারণ হচ্ছে মাত্র কয়েক মিটারের একটা সমস্যার সমাধান রাজ্য করতে পারছে না, এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আলিপুরদুয়ার শহরের রেলগেট ভোগান্তি, আর তাই নিয়ে রাজনৈতিক চাপানুতর, একদিকে বিজেপি আরেকদিকে তৃণমূল। আলিপুরদুয়ার শহর, এই শহরের মাঝখান দিয়ে গিয়েছে রেল লাইন। আলিপুরদুয়ার জংশন থেকে রোজ একাধিক প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ট্রেন এবং মালগাড়ি এই লাইনের উপর দিয়ে চলাচল করে। আলিপুরদুয়ার জংশন থেকে কালজানি ব্রিজ, এর মাঝে 4টি রেলগেট। এই 4টি রেলগেটই আলিপুরদুয়ার শহরে। ট্রেন এলে এই 4টি রেলগেট একসঙ্গে বন্ধ হয়ে যায়। এর জেরে তৈরি হয় যানজট। এই ভোগান্তি দীর্ঘদিনের। শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটা কিন্তু 2 ভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয় তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়, তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাওতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। হাসপাতাল, জেলা প্রশাসনের অফিস, থানা, আদালত, স্কুল, কলেজ এসব জায়গায় যেতে হলে কোনো না কোনো রেলগেট পেরোতে হয়। অভিযোগ, রেলগেট একবার পড়লে উঠতেই চায় না। এর জেরে আলিপুরদুয়ার শহরে তীব্র যানজট তৈরি হয়। রেলপথটা আন্ডারপাস করার ব্যবস্থা করা হোক। রেলপথটা থাক, কিন্তু আন্ডারপাস করে দেওয়া হোক। রেলপথ উঠবে কেন? এই সাইডে না হবে, ওই সাইডে হবে, যেখানে জায়গা আছে সেই প্লেস দিয়ে হবে। একটা আন্ডারপাস ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য তো দরকার। মানে যে কোনো একটা পরিকল্পনা নেওয়া উচিত আর কি এই জায়গা, এই গেটটার জন্য। কেন এখানে যে পরিস্থিতি হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তারপরে লোকের পেশেন্ট নিয়ে যেতে পারতেছে না, হাসপাতালে যেতে গেলে পেশেন্ট এখানে আটকে যাচ্ছে গেটে।
শহরের মাঝখানে যে একটা রেল লাইন আছে সেই রেল লাইনটা কিন্তু দুভাগ করে দিয়েছে আলিপুরদুয়ারকে। হয়তো এমন কোনো জায়গা নেই যে সেখানে হয়তো আন্ডারপাস করা যেতে পারে কিংবা ফ্লাইওভার হতে পারে। আমার মনে হয় না যে কোনো জায়গা আছে। যদি আলিপুরদুয়ারবাসী আমাদেরকে কনসেন্ট দেয় তাহলে এই রুটটা চেঞ্জ করে আমরা অন্য রুট করতে চাই। আমরা একটা কনভেনশন ডাকবো, ডেকে নিয়ে সকলের কনসেন্ট নেব। রেল যখনই যায় মানুষকে ভোগান্তি হতে হয়, তো সুতরাং মনস্তিজ্ঞার এই ভাউতামি মানুষ বুঝে গেছে। এটার সমাধান আমরা বলছিলাম কোথাও ফ্লাইওভার করা হোক, কোথাও হচ্ছে সাবওয়ে করা হোক, বা ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হোক, বা বিকল্প পথ চালু করা হোক। তখনও আমরা বলেছি, কিন্তু কোনো কাজের কাজ কিছু হয় নাই। সুতরাং মনস্তিজ্ঞা নির্বাচন আসলে এগুলা বলবে, আবার নির্বাচন চলে যাবে, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।